হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3 অবটেইনিং ইনভেস্টমেন্ট ইনফরমেশন বিনিয়োগ তথ্য প্রাপ্তি এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো অবটেইনিং ইনভেস্টমেন্ট ইনফরমেশন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। ১ নম্বর ফরম্যাটে আমরা শিখব লিকুইডিটি রেশিও, ২ নাম্বার শিখব অ্যাক্টিভিটি রেশিও, ৩ নাম্বার ফরম্যাটে আমরা শিখব প্রবাবিলিটি রেশিও, ৪ নাম্বার আমরা শিখব ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও। মূলত এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা যেহেতু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আমরা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এ পড়ছিলাম রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টার। তো এটা আবার এখানে আমরা পড়তেছি। তো যেহেতু ফার্স্ট ইয়ারে পড়ছি আমাদের কিছু মনে আছে আর কিছু নতুন কিছু শিখব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৭ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি এই চ্যাপ্টার ৩ থেকে ২০১৭ সালে কোনো প্রশ্ন হয় নাই। ১৮ সালে পার্ট বি এবং পার্ট সি তে একটা প্রশ্ন দিছে। ১৯ সালে কোনো প্রশ্ন হয় নাই। ২০ সালে পার্ট সি তে একটা প্রশ্ন দিছে। ২১ সালে পার্ট বি তে একটা, ২২ সালে পার্ট বি তে একটা, ২৩ সালে পার্ট বি তে একটা, ২৪ সালে পার্ট বি তে একটা। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে ২০২৫ সালের পরীক্ষার্থী। ২০২৫ সালে এখান থেকে ৯ পার্ট বি অথবা পার্ট সি ২টা পার্টের যে কোনো একটা পার্টে প্রশ্ন আসবে। তার মানে ৯ ৪ মার্ক অথবা ১০ মার্ক টার্গেট করে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে যেহেতু আমরা প্রথম ক্লাস করব অতএব এই ৪টা ফরম্যাট নিয়ে আগে আমরা বেসিক আলোচনা করব, দেন আমরা কিছু অঙ্ক শুরু করব। তো শুরুতেই ৪টা ফরম্যাটের মধ্যে প্রথম হচ্ছে লিকুইডিটি রেশিও অর্থাৎ তরল অনুপাত। এই তরল অনুপাতের সূত্রগুলো আমরা একটু দেখে আসি। তারল্য অনুপাত বা তরল অনুপাত বা স্বল্প মেয়াদী অনুপাত সমূহ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্র সেটা হলো কারেন্ট রেশিও, যেটা আগে আমরা পড়তাম বাংলায় পড়তাম চলতি অনুপাত। তো এই কারেন্ট রেশিও সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট রেশিও সূত্রটা আমরা কি পড়লাম একটু বলো তো দেখি। Current asset divided by current liabilities. কারেন্ট লায়াবিলিটি, হ্যাঁ কারেন্ট অ্যাসেট কি কি, কারেন্ট অ্যাসেট কি কি আমরা সে জানি। ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আমরা পড়ে আসছি। তারপরে যাদের সমস্যা তাদের জন্য কারেন্ট অ্যাসেট কি কি লিখে দিচ্ছি, যেমন কি কি ক্যাশ, ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটি, নোট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, আদার রিসিভেবল। অর্থাৎ যে কোনো ধরনের রিসিভেবল যদি থাকে তাহলে সেটা কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরির মধ্যে তিনটা, র মেটেরিয়াল হতে পারে, ওয়ার্কিং প্রসেস হতে পারে, ফিনিশ গুড হতে পারে। এরপরে সাপ্লাইস এবং কি প্রিপেড এক্সপেন্স, এই কয়েকটা আইটেম হচ্ছে কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট লায়াবিলিটি কি, কারেন্ট লায়াবিলিটি হচ্ছে সকল ধরনের পেয়েবল, যেমন নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, আদার্স পেয়েবল। এবারে আনআর্নড রেভিনিউ, এই আনআর্নড রেভিনিউ মানে অনুপার্জিত আয়। প্রভিশন ফর ট্যাক্সেস, ব্যাংক ওভারড্রাফট, ভ্যাট অথবা ট্যাক্স পেয়েবল। রিসিভেবলটা হচ্ছে সম্পদ কিন্তু পেয়েবলটা হচ্ছে চলতি দায়। ডিভিডেন্ড পেয়েবল, আর একটা হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স, এই অ্যাক্রুড এক্সপেন্স মানে হচ্ছে বকেয়া খরচ। আর প্রিপেড এক্সপেন্স মানে অগ্রিম খরচ। তাহলে অগ্রিম খরচটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর বকেয়া খরচটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। যাদের চলতি সম্পত্তি এবং চলতি দায় নিয়ে ঝামেলা আছে তারা এই আইটেমগুলি মনে রাখবেন, মুখস্থ করে নেবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আশা করি সবারই মনে আছে, যাদের সমস্যা তারা এক নজর দেখলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে কারেন্ট রেশিও সূত্রটা আমরা পড়লাম, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। উপরে ২ নাম্বার যে সূত্র সেটা হচ্ছে কুইক রেশিও বা অ্যাসেট টেস্ট রেশিও, যেটাকে আমরা বলতাম হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত। এটা সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে দুইটা জিনিস বাদ দিব, এক হলো ইনভেন্টরি, দুই হচ্ছে প্রিপেড এক্সপেন্স। আর কারেন্ট লায়াবিলিটি থেকে বাদ দিব একটা, শুধুমাত্র ব্যাংক ওভারড্রাফট। তাহলে কুইক রেশিও বা অ্যাসেট টেস্ট রেশিওর ক্ষেত্রে কারেন্ট অ্যাসেট থেকে আমরা কি কি বাদ দেই, ইনভেন্টরি আর হচ্ছে প্রিপেড এক্সপেন্স, আর কারেন্ট লায়াবিলিটি থেকে বাদ দিব কি, ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট। মনে রাখেন তাহলে দুইটা গুরুত্বপূর্ণ সূত্র শিখলাম। এরপরে ৩ নাম্বার সূত্র তেমন বেশি গুরুত্বপূর্ণ না, তবে কিছু কিছু সময় আসছে। সুপার কুইক রেশিও বা অ্যাবসোলিউট রেশিও, সুপার কুইক রেশিও বা অ্যাবসোলিউট রেশিওটা ক্যাশের সাথে মার্কেটেবল সিকিউরিটি যোগ করতে হবে, অন্য কোনো কারেন্ট অ্যাসেট আসবে না, শুধুমাত্র ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটি, এই দুইটা আইটেম ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। আমি যা পড়ছি তাই,
তাহলে সুপার কুইক রেশিও সূত্র হচ্ছে ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। তাহলে তিনটা সূত্র দেখলাম। এরপরে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট, অর্থাৎ কারেন্ট অ্যাসেটের মোট যোগফলকে আমরা বলি হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রসের পরে আসবে হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেটের যোগফল থেকে কারেন্ট লায়াবিলিটি যোগফল আমরা কি করব, বিয়োগ করব। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে আমরা কি পাবো একটু বলো তো দেখি। নেট নেট ওয়ার্কিং ওয়ার্কিং আর ক্যাপিটাল। কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটি যদি ভাগ করি তাহলে আমরা পাবো কি, কারেন্ট রেশিও। যদি ভাগ করি তাহলে পাবো কারেন্ট রেশিও, আর যদি বিয়োগ করি তাহলে কি পাবো, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল নাকি নেট ওয়ার্কিং ক্যাপিটাল? নেট ওয়ার্কিং নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল, কথাটা মনে রাখেন। এইটা এবং তারপরের সূত্রের মধ্যে একটু পেঁচানো আছে। এটা হলো শুধু নেট ওয়ার্কিং ক্যাপিটাল যদি বের করতে বলে তখন কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিব। কিন্তু প্রশ্নের মধ্যে যদি নেট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর কথা বলা থাকে তাহলে সেক্ষেত্রে সূত্রটা ঘুরে যাবে। সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বিয়োগ ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। তাহলে কথাটা মনে রাখতে হবে, নেট ওয়ার্কিং ক্যাপিটাল যদি বলে তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বিয়োগ ফল। আর যদি নেট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর কথা বলে তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বিয়োগ করে কি দ্বারা ভাগ করব, কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ করব। মনে রাখবেন নেট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও যে কথা, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও সেম কথা। তাহলে আমরা টোটাল এই লিকুইডিটি রেশিও বা শর্ট টার্ম সলভেন্সি রেশিওর ক্ষেত্রে 6টা সূত্র দেখলাম। এই 6টা সূত্র আমার সাথে আপনারা পড়বেন। প্রথমে সূত্র শিখলাম হলো কারেন্ট রেশিও, যার সূত্র কি, কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। এরপর শিখতেছি কুইক রেশিও। কুইক রেশিও সূত্র কি, কারেন্ট কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। ওভারড্রাফট। সুপার কুইক রেশিও সূত্র কি, ক্যাশ যোগ মার্কেটেবল সিকিউরিটিস ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি, গুড। আর গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র কি, টোটাল টোটাল কারেন্ট কারেন্ট অ্যাসেট। টোটাল কারেন্ট অ্যাসেট। আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। আর যদি নেট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বের করতে বলে, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি। তাহলে এই টোটাল 6টা সূত্র আমরা শিখলাম। আশা করি 6টা সূত্র আপনারা আরেকবার যদি দেখেন তাহলে 6টা সূত্র আপনাদের মনে মনে থাকবে। আর এছাড়া আমরা অঙ্ক করার ক্ষেত্রে তো সূত্রগুলো রিভিশন দিবই। এবার আমরা 2 নাম্বার ফর্মুলেশনে যাব, অ্যাক্টিভিটি বা এফিসিয়েন্সি রেশিও, যেটা বলা হয় কার্য দক্ষতা অনুপাত সমূহ। এই কার্য দক্ষতা অনুপাত সমূহের মধ্যে দেনা দ্বারা বর্তন অনুপাত, পাওনা দ্বারা বর্তন অনুপাত, মজুদা বর্তন অনুপাত, এই সূত্রগুলো আমরা শিখব। তো প্রথমে আমরা শিখব হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের যে সূত্রটা সেটা হচ্ছে নিট ক্রেডিট সেলস, কারণ বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, এর জন্য আসবে হচ্ছে নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্রটা কি বললাম, নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই যার টার্নওভার বের করব তার এভারেজ। তাহলে কার টার্নওভার বের করতেছি, অ্যাকাউন্ট রিসিভেবল, এর জন্য নিতে হবে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে বলেন যদি কি একটু অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্রটা কি বললাম, নেট ক্রেডিট সেল ডিভাইডেড এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে যদি অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার সূত্র বলি তাহলে অ্যাকাউন্টস পেয়েবল সাথে কি ক্রেডিট সেলস এর সম্পর্ক না ক্রেডিট পার্সনের সম্পর্ক, ক্রেডিট সেলসে। তাহলে কি সূত্র লিখবো তখন, বলেন এই ক্রেডিট সেলস এর পরিবর্তে কি লিখবো, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভারের ক্ষেত্রে এই হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সমস্যা। অ্যাকাউন্টিং এ একটা বলে দিলে লাইন ধরলে ওরা বলতে পারে, কিন্তু তোমরা এই জিনিসটা বলতে পারো না। অ্যাকাউন্ট রিসিভেবলের সূত্র যদি নিট ক্রেডিট সেলস হয় তাহলে পাওনাদারের সাথে কি সেলস এর সম্পর্ক নাকি পার্সের সম্পর্ক, হ্যালো, পার্সের সেলস সম্পর্ক। সম্পর্কে তাহলে এটা বলতে পারো না। তাহলে সেলস এর পরিবর্তে কি লিখবো, নিট ক্রেডিট পার্সেস। পারচেজ। পার্সেস লিখবো। আর এখানে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করছি সেই জন্য এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, আর এখানে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার তাহলে কি লিখবো, এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। তো এইটা দেখে দেখে তোমরা বলতে পারো না, তো
তো যাই হোক, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্র আমরা দেখলাম, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভারের সূত্র আমরা দেখ। এখন কথা হলো দুইটার ক্ষেত্রে আমরা এভারেজ পেলাম, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার এটা কিছু কিছু প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে, আবার কিছু কিছু প্রশ্নে দেওয়া থাকবে না। যদি দেওয়া থাকে তাহলে ভালো, যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করবো কিভাবে? মনে রাখবেন, অ্যাকাউন্ট রিসিভেবলের যদি ওপেনিং টাকা এবং ক্লোজিং টাকা দুইটা দেওয়া থাকে তাহলে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা এভারেজের টাকা পাবো। আর ওপেনিং বা ক্লোজিং এর মধ্যে যদি একটা দেওয়া থাকে, যে কোনোটাই থাকুক, নয় ওপেনিং থাকে অথবা ক্লোজিং থাকে, তাহলে সেক্ষেত্রে আর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই, যা থাকবে সেটাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড 2, এটা কখন অ্যাপ্লাই করব? একটা মান থাকলে নাকি দুইটা মান থাকলে? দুইটা মান দেয়া থাকলে। আর একটা যদি থাকে তাহলে সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই, যেটা আছে সেটাই এভারেজের, মনে থাকবে তো? হুম। ওকে, তাহলে বলেন তো এই এভারেজ অ্যাকাউন্টস গুলোর সূত্র কি হবে? বলেন, এভারেজ অ্যাকাউন্টস গুলোর সূত্র কি? ওপেনিং অ্যাকাউন্ট পেয়েবল যোগ ক্লোজিং অ্যাকাউন্ট পেয়েবল ভাগ 2। ভাগ 2, শেষ। একটা ধরলে আর একটা বলতে হবে, ঠিক আছে, মুখে থেকে বলতে হবে। যদি না পারেন তাহলে আমি বলে দিব, কিন্তু জিম্মেলা থাকা যাবে না। এবার ইনভেন্টরি টার্নওভার, ইনভেন্টরির সাথে সম্পর্ক হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর সম্পর্ক। তাহলে উপরে কস্ট অফ গুডস সোল্ড, নিচে হচ্ছে কার টার্নওভার বের করতেছি? ইনভেন্টরি। তাহলে এভারেজ ইনভেন্টরি। তাহলে এখানে আমরা তিনটা জিনিস হলো, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার এবং ইনভেন্টরি টার্নওভার। তাহলে এখানে এভারেজ ইনভেন্টরি সূত্রটা তাহলে আমরা কি লিখবো? ওপেনিং Opening inventory plus closing inventory divided 2. যখন দুইটার মান থাকবে তখন এই সূত্র অ্যাপ্লাই করবো, একটা মান থাকলে সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই। তাহলে আমরা তিনটা সূত্র দেখলাম। তারপরে অ্যাসেট টার্নওভার, অ্যাসেট টার্নওভার সূত্র হচ্ছে নিট সেলস ডিভাইডেড বাই এভারেজ সেলস, নিট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাসেটস, এভারেজ অ্যাসেট। এই অ্যাসেটের ক্ষেত্রে কি? ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2। এভারেজ মানে হচ্ছে ওপেনিং এর সাথে ক্লোজিং যোগ করে 2 দ্বারা ভাগ করবো যখন দুইটা মান থাকবে, আর একটা থাকলে সেক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই, যারা থাকবে সেটাই এভারেজের মান। তাহলে অ্যাসেট টার্নওভার দেখলাম। এরপরে রিটার্ন অন অ্যাসেট বা ইনভেস্টমেন্ট রেশিও, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই সূত্রটা ইম্পর্টেন্ট বেশি। রিটার্ন অন অ্যাসেটস, তো রিটার্ন মানে হচ্ছে নিট ইনকাম, তাহলে উপর হচ্ছে নিট ইনকাম, নিচে এভারেজ অ্যাসেট ইনটু 100। তাহলে টোটাল এই অ্যাক্টিভিটি রেশিও থেকে আমরা টোটাল 5টা সূত্র শিখলাম, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, অ্যাসেট টার্নওভার এবং কি রিটার্ন অন অ্যাসেট, এই 5টা সূত্র। আরেকটা আছে রিটার্ন অন কমন স্টক ইকুইটি। তাহলে রিটার্ন মানে নিট ইনকাম, তাহলে উপরে নিট ইনকাম, আমরা এখানে রিটার্ন অন অ্যাসেটের ক্ষেত্রে আমরা দিচ্ছি এভারেজ অ্যাসেট, তাহলে এখানে রিটার্ন অন কমন স্টক, তাহলে এভারেজ কি দিব বলো দেখি? কমন স্টক তাহলে কমন স্টক এভারেজটা বের করব, ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2। 2। এবার আসি ফরম্যাট 2 এ, প্রফিটাবিলিটি রেশিও। এক্ষেত্রে আমাদের দুইটা সূত্র, গ্রস প্রফিট রেশিও, নিট প্রফিট রেশিও। এর সূত্রটা হচ্ছে গ্রস প্রফিটের ক্ষেত্রে উপরে গ্রস প্রফিট, নিট প্রফিটের ক্ষেত্রে উপরে নিট প্রফিট, আর নিচে সবসময় নিট সেলস ইনটু 100। তাহলে গ্রস প্রফিটের সূত্র কি? উপরে গ্রস প্রফিট, নিচে নিট সেলস ইনটু 100। নিট প্রফিটের সূত্র কি? উপরে নিট প্রফিট, নিচে নিট সেলস ইনটু 100। 100. তাহলে আমরা দুইটা সূত্র দেখলাম। এরপরে এতক্ষণ যা সূত্র দেখলাম সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্রগুলি হচ্ছে ফরম্যাট 4 এর, মারাত্মক ইম্পর্টেন্ট। এই ফরম্যাট 4 এর এই সূত্রগুলি অ্যাপ্লাই যদি পারেন তাহলে আপনি এই চ্যাপ্টারটা কভার, আর যদি না পারেন তাহলে মনে করবেন এই চ্যাপ্টারে আপনার দুর্বলতা আছে। তো সর্বপ্রথম ইম্পর্টেন্ট যে সূত্র সেটা হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও। এগুলা ইম্পর্টেন্ট সূত্র, মানে এগুলা কি অনেক অনেক গুরুত্বপূর্ণ সূত্র, মানে হাই লেভেলের অঙ্ক। তো এই সূত্রগুলি যে পারবে সেই অঙ্ক পারবে। তো ডেপ্ট ইকুইটি রেশিও মানে ঋণ মূলধন অনুপাত, যার সূত্র হচ্ছে লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ডের একটা নাম আছে প্রপার্টি ফান্ড, তো প্রপার্টি ফান্ড না বলে আমরা সবসময় ইকুইটি ফান্ডই বলবো। এখন লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড, তাহলে ডেপ্ট ইকুইটি রেশিও সূত্রটা তোমাদের কি পড়াইলাম? লং টার্ম ডেট ডিভাইড বাই ইকুইটি ইকুইটি ফান্ড। এখন লং টার্ম ডেট কি, ইকুইটি ফান্ড কি, এগুলা কি স্যার? এগুলা আমি যখন প্রশ্নে যাব তখন বুঝাই দেবো, এখন আপাতত বোঝানোর দরকার নেই, এখন জাস্ট সূত্রগুলি একটু এক নজর দেখো। এরপরে প্রপার্টি রেশিও, প্রপার্টি রেশিও যদি বের করতে বলে তাহলে সূত্র আছে উপর ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট।
প্রপার্টি রেশিও সূত্র কি? ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই টোটাল Total অ্যাসেট। asset. এন্ড এই টোটাল অ্যাসেটের মধ্যে একটা কথা আছে, এক্সেপ্ট ফিকটিসিয়াস অ্যাসেট। যদি কোনো ভুয়া সম্পদ থাকে তাহলে টোটাল অ্যাসেট থেকে সেই ভুয়া সম্পদটা কি করব? বাদ দিয়ে দিব। এরপরে ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, মূলত এই তিনটা সূত্র খুব ইম্পর্টেন্ট। ক্যাপিটাল গিয়ারিং রেশিও সূত্র হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। তাহলে ক্যাপিটাল গিয়ারিং রেশিও সূত্র কি? ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি, অর্থাৎ যে সিকিউরিটির সুদ ফিক্সড, এটা দিতেই হবে, প্রতিষ্ঠানে লাভ হলেও দিতে হবে, লস হলেও দিতে হবে, এটাকে আমরা বলছি ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। অ্যান্ড ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটির মধ্যে কি কি যাবে? সেটা হচ্ছে ডিবেঞ্চার যাবে, লং টার্ম লোন যাবে এবং প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল যাবে। এই তিনটার ডেপ্ট এবং লং টার্ম লোন থেকে দেবে ইন্টারেস্ট, আর প্রিফারেন্স শেয়ার থেকে দেবে কি? ডিভিডেন্ড। এই তিনটা আইটেমের খরচগুলো প্রতিষ্ঠানের লাভ হলেও দেওয়ার লাগে, লস হলেও কি দিতে হয়। এই জন্য এগুলোকে বলা হয় কি? ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি। তাহলে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটির মধ্যে কয়টা আইটেম যায়? তিনটা। কি কি বলেন? Debenture, long-term loan, আর preference share capital. এই তিনটার ব্যয় প্রতিষ্ঠানের লাভ হলেও দিতে হয়, আবার কি লস হলেও দিতে হয়। ঠিক আছে? তাহলে আমরা ডেপ্ট ইকুইটি রেশিও সূত্র বললাম লং টার্ম ডেপ্ট ডিভাইড ইকুইটি ফান্ড, প্রপার্টি রেশিও সূত্র বললাম ইকুইটি ফান্ড ডিভাইডেড টোটাল অ্যাসেট। কিন্তু অ্যাসেটের মধ্যে যদি ফিকটিসিয়াস অ্যাসেট থাকে তাহলে সেটা কি যোগ করব না বাদ দিয়ে দিব? বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিব। আর ক্যাপিটাল গিয়ারিং সূত্র বললাম ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড কি? ইকুইটি ফান্ড। এবার আমরা একটা অঙ্কের মধ্যে চলে যাই। এই অঙ্কের মধ্যে আমরা বিস্তারিত অনেক কিছু দেব। প্রথম অঙ্কটা 2020 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পাহাড় সি এর 17 নম্বর প্রশ্ন আসছিল, অর্থাৎ 10 মার্কের ম্যাথ। প্রশ্নে প্রতিষ্ঠান নাম দিয়ে আছে, ব্যালেন্স শিট দিয়ে আছে, ব্যালেন্স শিট তারিখ দিয়ে আছে, লায়াবিলিটি পাস, অ্যাসেট পাস। আগে অ্যাসেট পাসটা শেষ করে ক্যাশ অ্যাট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, এই তিনটা কি সম্পদ একটু বলেন তো দেখি। Current asset. এই তিনটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, গুড। আর নিচে আছে ল্যান্ড এন্ড বিল্ডিং, প্লান্ট এন্ড মেশিন, এই দুইটা কি সম্পদ? Sir, fixed asset. ফিক্সড অ্যাসেট, গুড। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি তিনটা কারেন্ট অ্যাসেট, আর ল্যান্ড এন্ড বিল্ডিং, প্লান্ট এন্ড মেশিন এই দুইটা হচ্ছে ফিক্সড অ্যাসেটস। তাহলে সম্পদ পাশ শেষ, এবার দায় পাশে আসে। দায় পাশের মধ্যে এই যে অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, এই অ্যাকাউন্টস পেয়েবল এবং ব্যাংক ওভারড্রাফট এই দুইটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। দুইটা কি লায়াবিলিটি? কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি। আর যে লং টার্ম ডেপ্ট, 10% বন্ড, এই দুইটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। কি দায় বলেন তো দেখি? দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়। আর প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভ। মনে রাখবেন তার পাশে তিনটা জিনিস থাকে। কি কি কয়টা জিনিস থাকে বলো দেখি? তিনটা। এক নাম্বার হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, দুই নাম্বারটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি, এলএল মানে লং টার্ম লায়াবিলিটি, আর তিন নাম্বারটা হচ্ছে ইকুইটি ফান্ড। তিন নাম্বারটা হচ্ছে ইকুইটি, ইকুইটি ফান্ড, অথবা আমরা ছোটবেলায় বলতাম অনার্স ইকুইটি। এখন আমরা কিভাবে বলবো? তো নরমালি কারেন্ট লায়াবিলিটি আমরা মুখস্থ থাকে, লং টার্ম লায়াবিলিটি মানে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, এটা আমরা দেখে চিনতে পারি। তাহলে মনে রাখবেন এই কারেন্ট লায়াবিলিটি এবং লং টার্ম লায়াবিলিটি এই দুইটা দায় বাদে দায় পাশে আর যা যা থাকবে চোখ বুঝে সেটার নাম হবে ইকুইটি ফান্ড অথবা অনার্স ইকুইটি। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে কি বললাম? কারেন্ট লায়াবিলিটি এবং লং টার্ম লায়াবিলিটি বাদে দায় পাশে যা থাকবে সবই কি? ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট দুইটা চলতি দায় মানে কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম লোন 10% বন্ড এই দুইটা হলো দীর্ঘমেয়াদী দায়। তাহলে 8% প্রিফারেন্স শেয়ার, ইকুইটি শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভ, এই তিনটা তার মানে কার মধ্যে পড়ছে বলো তো দেখি? ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ডের মধ্যে পড়ছে। এখন এক নম্বর প্রশ্ন তোমাকে বলছে কারেন্ট রেশিও বের করে। তাহলে কারেন্ট রেশিও দ্বারা তোমাদের কি শিখাইছিলাম? কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট আমাদের কয়টা আইটেমের যোগফল হবে? দুইটা না তিনটা? দুইটা। আর তিনটা। তিনটা।
তাহলে সবাই কি সলিউশন পিডিএফ টা দেখতেছি? জি জি স্যার। ভাইয়া। তাহলে ক্যাশ এট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি। ক্যাশ এট ব্যাংকের টাকা 1,20,000, অ্যাকাউন্ট রিসিভেবল 70 এবং ইনভেন্টরি 2 লাখ। আর কারেন্ট লাইবিলিটির মধ্যে কয়টা জিনিস? দুইটা, অ্যাকাউন্টস পেবল এবং কি ব্যাংক ওভার। তাহলে অ্যাকাউন্টস পেবল, ব্যাংক ওভার। অ্যাকাউন্টস পেবল টাকা 80,000, ব্যাংক ওভারটা টাকা হলো 70। এই তিনটার যোগ করে 3,90,000 আর নিচে দুইটার যোগ করে 1.5 লাখ। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করে আমাদের মান হচ্ছে 2 পয়েন্ট কত 6। মানটা কত হয়েছে বলো দেখি? 2.6। 6 এখন রেশিও চ্যাপ্টারের ক্ষেত্রে অ্যান্সার 3 রকম হয়। প্রথমে প্রশ্নের মধ্যে যদি টার্নওভার লেখা থাকে, প্রশ্নের মধ্যে যদি টার্নওভার লেখা থাকে তাহলে যাই বের হবে অ্যান্সারের সাথে আমরা কি দিব? টাইমস। তো টার্নওভার তাহলে আমরা কি দিব? যা বের হবে তার সাথে কি দিব? টাইমস। আর সূত্রের মধ্যে যদি গুণ 100 থাকে তাহলে যাই বের হবে তার সাথে এটা কি দিব? পার্সেন্টেজ দিব। সেন্টেন্স। কারণ এই টার্নওভার বা গুণ 100 ছাড়া প্রশ্নে যাই বের করতে বলবে, যা বের হবে অনুপাত দিব হচ্ছে 1। অনুপাত কি দিব বলো দেখি? 1 1 1। তা দেখেন সূত্রের মধ্যে 100 নাই এবং আমাদের টার্নওভারও নাই, তাহলে আমরা কোনটা দিব? টাইমস পার্সেন্ট না অনুপাত 1 দিব? অনুপাত 1 অনুপাত 1 অনুপাত দিবেন। 1। এই জন্য 2.6 অনুপাত 1 দিচ্ছে। বুঝতে পারছি কথা? জি ভাইয়া। জি স্যার। এবার 2 নাম্বার বের করতে বলছে কুইক রেশিও। তাহলে কুইক রেশিও বের করার ক্ষেত্রে কারেন্ট অ্যাসেট থেকে দুইটা জিনিস বাদ। কি কি বাদ? ইনভেন্টরি আর প্রিপেড এক্সপেন্স। এক্সপেন্স। আর কারেন্ট লাইবিলিটি থেকে কয়টা বাদ? একটা বাদ। কি বলো দেখি? ব্যাংক ওভার। তাহলে আমরা এখানে লিখছি কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স, কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভার। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা বের করলাম 3,90,000, ইনভেন্টরি ছিল 2 লাখ, প্রিপেড এক্সপেন্স নাই 0। কারেন্ট লাইন বের করছিলাম 1.5 লাখ, এর মধ্যে ব্যাংক ওভারটা ছিল 70,000। তাহলে উপরে দুটো বিয়োগফল 1,90,000, নিচে দুটো বিয়োগফল 80। তাহলে 1,90,000 80 দ্বারা ভাগ করলে হয় 2.375। এখানে টার্নওভার নাই এবং গুণ 100 নাই, তাহলে আমরা কি দিব? অনুপাত 1। অনুপাত 1। অনুপাত। 3 নাম্বারটা বলছে অ্যাবসোলিউট কুইক রেশিও। তাহলে অ্যাবসোলিউট কুইক রেশিওর মধ্যে আমাদের দুইটা জিনিস আসে। ক্যাশের সাথে কি আসে বলো দেখি? মার্কেটেবল সিকিউরিটিস ডিভাইডেড বাই কারেন্ট কারেন্ট লাইবিলিটি। লাইবিলিটি তাহলে আমাদের ক্যাশ হলো 1,20,000, মার্কেটেবল সিকিউরিটি আমাদের বসে নাই। আর কারেন্ট লাইবিলিটি আমরা আগে থেকে বের করছিলাম 1.5 লাখ টাকা। তাহলে 1,20,000 1.5 লাখ দ্বারা ভাগ করলে 0.8। এখানে টার্নওভার লেখা নাই, সত্যের সাথে গুণে 100 নাই, তাহলে আমরা কি দিব? অনুপাত 1 1। বুঝতে পারছি? এবার ডি নাম্বার বলছে প্রপার্টি রেশিও। প্রপার্টি রেশিও সূত্রটা আমরা কি পড়েছিলাম? বলতে পারবেন কেউ? ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই সমস্যা হচ্ছে কি যদি না টোটাল পারো অ্যাসেট তাহলে বলতে হয় যে স্যার মনে নাই বলে দেন, কিন্তু চুপ করে বসে থাকা যাবে না। টোটাল পারবেন না বলবেন যে স্যার মনে নাই। তাহলে প্রপার্টি রেশিও সূত্র কি আবার বলো? একজনের সিলেক্টেছো বলো। ইকুইটি ফান্ড ডিভাইড বাই টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট, গুড। এখন আমাদের প্রশ্নের মধ্যে তাহলে আমরা সূত্র লিখছি ইকুইটি ফান্ড ডিভাইডেড কি টোটাল অ্যাসেট। তাহলে ইকুইটি ফান্ড আমরা বের করছেন বুঝলাম যে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় বাদে যা থাকবে সবই কি ইকুইটি ফান্ড। তাহলে চলতি দায় প্রথম দুইটা, দীর্ঘমেয়াদী দায় হচ্ছে দ্বিতীয় দুইটা, তারপরে যা আছে সবই কি ইকুইটি ফান্ড। তাহলে ইকুইটি ফান্ডের মধ্যে কয়টা আইটেম বলো দেখি? তিনটা। 3টা আইটেম 1,10,000, 2,50,000, 90। তাহলে এই যে 1,10,000, 2,50,000, 90। আর টোটাল অ্যাসেট, এই যে অ্যাসেট পাশে মোট যোগফল আমাদের দেওয়া ছিল কত? 7 লক্ষ কত? 90,000 7 লক্ষ কিন্তু 90। এর মধ্যে কথা আছে যদি ফিকটিসিয়াস অ্যাসেট থাকে তাহলে সেটা বিয়োগ, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কোনো ভুয়া সম্পদ নাই, এর জন্য টোটাল অ্যাসেট 7,90,000 দিছে। 7,90,000 ক্যালকুলেশন করে 0.57 অনুপাত কত হয়েছে? 1। ডি নাম্বার ক্লিয়ার? এই নাম্বারটা লেখা আছে অ্যাসেট প্রপার্টি রেশিও। তো অ্যাসেট প্রপার্টি রেশিওর আমরা সূত্র জানি টোটাল অ্যাসেট ডিভাইডেড ইকুইটি ফান্ড। তাহলে টোটাল অ্যাসেট একটু আগে বের করলাম 7,90,000, ইকুইটি ফান্ড আমরা একটু আগে বের করছি, জানি লক্ষ কত? 50। অর্থাৎ আগের সূত্রটা জাস্ট উল্টা, নিচেরটা উপরে গেছে উপরটা নিচে আসে। তাহলে এটাকে ক্যালকুলেশন করে 1.67 আমাদের অ্যান্সারের সাথে হয়েছিল অনুপাত কত? 1। এই নাম্বারটা ক্লিয়ার? জি ভাইয়া। এবার এফ নাম্বার বলছে ডেপ্ট ইকুইটি রেশিও। বলেন ডেপ্ট ইকুইটি রেশিও সূত্র বলেন তো দেখি। লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই
ইকুইটি ফান্ড হয়। ইকুইটি ফান্ড। এখন লং টার্ম ডিট আমাদের প্রশ্নে কয়টা আছে? দুইটা দুই আছে। দুইটা, 60,000 1,30,000 নাকি? তো আমরা লিখছি লং টার্ম ডেট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। তো লং টার্ম ডেট দুইটা 60,000 1,30,000 আর ইকুইটি ফান্ড আমরা আগেই বের করছিলাম। কত বের করছে এখানে ইকুইটি ফান্ড? 4 লক্ষ কত? 50। তাহলে 4 লক্ষ 50, 1 লক্ষ নব্বই 4 লক্ষ 50 দ্বারা ভাগ করলে 0.42 অনুপাত 1 হয়েছে। এবার আমরা এফ নাম্বার আসবো, ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও সূত্র কি? ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই লোকের বাচ্চারা কথাই বলে না। ক্যাপিটাল গিয়ারিং রেশিও সূত্র হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। তো ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটির মধ্যে আমরা পড়ছিলাম তিনটা আইটেম, লং টার্ম ডেট, ডিবেঞ্চার এবং কি প্রিফারেন্স শেয়ার। আর ইকুইটি ফান্ড তো আমরা ইকুইটি ফান্ড পড়ছি। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং ক্যাপিটাল গিয়ারিং রেশিওর ক্ষেত্রে আগে কি ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটি বের করি নাকি ইকুইটি ফান্ড বের করি? আগে ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটি বের করি। এন্ড ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটির মধ্যে আমরা তিনটা জিনিস পড়ছিলাম, ডিবেঞ্চার, লং টার্ম ডেট এবং প্রিফারেন্স শেয়ার। তো আমাদের প্রশ্নে এই যে ডেট মানে হচ্ছে ডিবেঞ্চার, লং টার্ম লোন মানে হচ্ছে লং টার্ম লোন দিয়ে আছে, আর 8% প্রিফারেন্স শেয়ার দিয়ে আছে। তাহলে এই তিনটা হচ্ছে যোগফল হবে ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটির মধ্যে। তাহলে 60,000 1,30,000 1,10,000, তাহলে সবগুলো যোগফল 3 লাখ টাকা। আর ইকুইটি ফান্ড, এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যখন ইকুইটি ফান্ড বের করছিলাম তখন আমরা কি কি আইটেম দিয়েছিলাম একটু বলেন যদি ইকুইটি ফান্ডের মধ্যে? 8% প্রিফারেন্স শেয়ার, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আর হচ্ছে ওটা কি লেখা, রিজার্ভ। রিজার্ভ। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে 8% প্রিফারেন্স শেয়ার যেহেতু ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটির মধ্যে চলে গেছে, একটা আইটেম তো দুই জায়গা থেকে পায় না, যেহেতু 8% প্রিফারেন্স শেয়ারটা ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটির মধ্যে চলে গেছে, এর জন্য ওইটার ইকুইটি ফান্ড নির্ণয় করার ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টের জন্য আসবে না। অন্যান্য রিকোয়ারমেন্টের ক্ষেত্রে 8% প্রিফারেন্স শেয়ার আসবে যেখানে ইকুইটি ফান্ড থাকবে তখন, কিন্তু ক্যাপিটাল গিয়ারিং রেশিওর ক্ষেত্রে যেহেতু প্রিফারেন্স শেয়ারটা ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটির মধ্যে চলে যায়, এর জন্য ওই আইটেমটা ইকুইটি ফান্ড নির্ণয় করার ক্ষেত্রে আসবে না। কথাটা কি মনে থাকবে? জি ভাইয়া। তাহলে কি বললাম আবার বলতেছি, ক্যাপিটাল গিয়ারিং রেশিওর ক্ষেত্রে ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং সিকিউরিটির মধ্যে যেহেতু প্রিফারেন্স শেয়ারটা আসে, এর জন্য ইকুইটি ফান্ড নির্ণয় করার ক্ষেত্রে প্রিফারেন্স শেয়ারটা আসবে না। তাহলে ইকুইটি ফান্ড নির্ণয় করার ক্ষেত্রে আসবে দুইটা, 2,50,000 এবং কত 90। তাহলে 2,50,000 প্লাস 90, তাহলে উপরে তিনটা যোগ করে 3 লাখ আর নিচে দুইটা যোগ করে 3 লক্ষ, জন্য ভাগ করলে 0.88 অনুপাত 1। ক্যাপিটাল গিয়ারিংটা ক্লিয়ার? এবারে এই সময় বলছে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। এন্ড এই যে এরকম রিলেটেড কোনো সূত্র আমরা তোমাদের পড়াই নাই, আর এরকম রিলেটেড কোনো সূত্র আমাদের বইতে নাই। তাহলে সেক্ষেত্রে সমাধান করব কিভাবে? সেক্ষেত্রে সমাধান করার শর্টকাট টেকনিক হচ্ছে এই যে 2টা হচ্ছে মিড পয়েন্ট, এই 2 এর আগেরটা চলে যাবে উপরে আর 2 এর পরেরটা আসবে হচ্ছে নিচে। তাহলে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল সূত্র হচ্ছে উপরে ইনভেন্টরি নিচে ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে সূত্র কি? উপরে ইনভেন্টরি নিচে ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ইনভেন্টরি আমাদের প্রশ্নে ছিল 2 লাখ টাকা, আর ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করি? কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি আমরা বাদ দিই। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল মানে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিই। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা বের করছিলাম 3,90,000, কারেন্ট লাইবিলিটি বের করছিলাম 1.5 লাখ, দুটো বিয়োগ হয় 2,40,000। তাহলে 2 লাখকে 2,40,000 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা মান পাবো 0.83। এখানে টার্নওভার লেখা নাই, গুণ 100 নাই, এর জন্য অনুপাত কত হয়েছে? 1 হয়েছে। ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল এই রেশিওর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলতে পারেন। নাই স্যার। পারবেন তো? জি ভাইয়া।
ওকে, ঠিক আছে। এখন চলে যাব হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্নটা। 2 নাম্বার প্রশ্নটা এখানে ইনভেন্টরি একটা কারেন্ট অ্যাসেট, ক্যাশ একটা কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল একটা কারেন্ট অ্যাসেটস। তাহলে 3টা কারেন্ট অ্যাসেট আমরা পাইলাম। ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লায়াবিলিটি, অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লায়াবিলিটি, এই প্রিপেড এক্সপেন্স এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। অ্যাক্রুড স্যালারি এটা হলো কারেন্ট লায়াবিলিটি। ট্যাক্স পেয়েবল কারেন্ট লায়াবিলিটি, অ্যাডভান্স রেন্ট রেভিনিউ এটা হলো অগ্রিম ভাড়া বাবদ আয়। অগ্রিম আয় এটা কি সম্পদ না দায় বলেন তো দেখি? তোমাদের ধরতে হবে না। অ্যাডভান্স রেন্ট রেভিনিউ হচ্ছে দায়, আনআর্নড রেভিনিউ হচ্ছে দায়। তোমরা ধরতে পারো না, তোমাদের লাভ নাই। তাহলে আমাদের এখানে চলতি সম্পত্তি হচ্ছে 4টা: ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স। এই 4টা হচ্ছে চলতি সম্পত্তি। আর চলতি দায় হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, ট্যাক্স পেয়েবল, অ্যাডভান্স রেন্ট রেভিনিউ এবং আনআর্নড রেভিনিউ। এই টোটাল কয়টা? 5টা হচ্ছে চলতি দায়। তাহলে চলতি সম্পত্তি এবং চলতি দায় এই সবকিছুই হচ্ছে আমরা এখান থেকে দেখে নিলাম। তাহলে এই যে চলতি সম্পত্তি বা চলতি দায় যে আমি বললাম, এই কোনো আইটেমের মধ্যে কারো কোনো কিছু জানার আছে যে স্যার এটা চলতি সম্পত্তি বা চলতি দায় কেন হলো? তাহলে এখানে চলতি সম্পত্তিতে 4টে আর চলতি দায় হচ্ছে 5টা। নিচে বলছে ডিউরিং দ্য ইয়ার সেলস 8 লাখ টাকা এন্ড পার্সেস 4,50,000 টাকা। তাহলে সেলস 8 লাখ টাকা মানে এটা হলো নেট সেলস, আর পার্সেস 4,50,000 টাকা মানে হচ্ছে নেট সেলস। এখানে আমাদের টোটাল 5টা রিকোয়ারমেন্ট করতে বলছে। এর মধ্যে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটের সূত্র আমরা জানি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। তো কারেন্ট অ্যাসেট কটা ছিল? ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স। তো সলিউশন পিডিপি আমরা এখানে লিখে দিছি ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স। আর কারেন্ট লায়াবিলিটি ছিল 3টা। ব্যাংক ওভার কারেন্ট লায়াবিলিটি ছিল কয়টা? 5টা। ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, ট্যাক্স পেয়েবল, অ্যাক্রুড স্যালারি, অ্যাডভান্স রেন্ট রেভিনিউ এবং কি আনআর্নড রেভিনিউ। তাহলে এখানে যে 4-5টা ছিল এই 4-5টা আমরা এখানে দিছি। তাহলে চলতি সম্পত্তির যোগফল পাইছি 3 লাখ টাকা, আর চলতি দায় নিচে সবগুলো যোগফল পাইছি 1,20,000। এটা ভাগ করলে মান পাবো 2.5, অনুপাত হচ্ছে 1। 2 নাম্বারটা সূত্র সূত্র অ্যাসেট টেস্ট রেশিও। অ্যাসেট টেস্ট রেশিও সূত্র কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স বাদ, আর কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট। তো কারেন্ট অ্যাসেট থেকে আমরা দুইটা জিনিস বাদ দিব। কারেন্ট অ্যাসেট মান পেয়েছিলাম 3 লাখ, এখানে ইনভেন্টরি ছিল 2 লাখ, প্রিপেড এক্সপেন্স ছিল 10,000 টাকা। আর কারেন্ট লায়াবিলিটি এখানে আমরা বের করছিলাম 1,20,000 টাকা। তাহলে 1,20,000 থেকে ব্যাংক ওভারড্রাফট ছিল 20,000 টাকা। তাহলে নিচে দুইটা বিয়োগফল 1 লাখ টাকা আর উপরে তিনটা বিয়োগফল 90। তাহলে ভাগ করলে মান পাবো 0.9 অনুপাত 1। 3 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল ইনভেন্টরি টার্নওভার। এখানে টার্নওভার আছে, তারপরে অ্যানসারটার সাথে হবে টাইমস। তো ইনভেন্টরি টার্নওভারের সূত্রটা আমরা বলছিলাম কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। এখন কস্ট অফ গুডস সোল্ডটা আমাদের প্রশ্নে দেয়া নাই। কস্ট অফ গুডস সোল্ড যদি দেয়া না থাকে তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমাদের বের করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র হচ্ছে দুইটা। এক, ওপেনিং ইনভেন্টরি প্লাস নিট পারচেস মাইনাস হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। এটা হলো প্রথম সূত্র, ওপেনিং ইনভেন্টরি প্লাস নিট পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। আর 2 নম্বর সূত্র হচ্ছে গ্রস প্রফিট মাইনাস হচ্ছে নিট সেলস। নিট সেলস থেকে গ্রস প্রফিট বাদ, নিট সেলস মাইনাস হচ্ছে গ্রস প্রফিট বাদ। তাহলে সূত্র হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস নিট পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। আর 2 নাম্বারটা সূত্র হচ্ছে নিট সেলস মাইনাস হচ্ছে গ্রস প্রফিট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড সূত্র হচ্ছে দুইটা। এখন প্রশ্ন হচ্ছে স্যার কোনটা অ্যাপ্লাই করব? যখন গ্রস প্রফিট এবং নিট সেলস প্রশ্নে দেওয়া থাকবে তখন আমরা 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। আর 2 নম্বর সূত্র যখন অ্যাপ্লাই করতে পারবো না তখন আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। কথাটা কি বললাম? আবার বলতেছি, যখন প্রশ্নে গ্রস প্রফিট এবং নিট সেলস দেওয়া থাকবে তখন আমরা 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। আর 2 নম্বর সূত্র অ্যাপ্লাই না করার ফলে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। যেহেতু আমাদের প্রশ্নে নিট সেলস দেওয়া আছে কিন্তু কোনো গ্রস প্রফিট দেওয়া নাই,
তার মানে 2 নাম্বার সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা প্রথম সূত্রে অ্যাপ্লাই করব। সূত্র কি? ওপেনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। তো আমাদের প্রশ্নে ইনভেন্টরি ছিল 2 লাখ টাকা, এটা ওপেনিং, এটা হলো ক্লোজিংটা, কারণ সম্পদের মধ্যে ক্লোজিং বিষয়। তাহলে ক্লোজিং আছে এবং নেট পারচেজ দিয়ে আছে, ওপেনিং ইনভেন্টরি দেয়া নাই, তাহলে ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 0। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করছি 0 প্লাস পারচেজ ছিল 4,50,000 মাইনাস ক্লোজিং ছিল 2 লাখ, তাহলে বিয়োগ করে 2,50,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ড 2,50,000 ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। তো এভারেজ ইনভেন্টরি বের করার সূত্র আমরা বুঝলাম ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2। তো ইনভেন্টরি 2 লাখ টাকা একটাই ছিল, ওপেনিংটা নাই, যেহেতু একটাই আছে তাহলে এটাই হচ্ছে ক্লোজ, এর জন্য এভারেজ ইনভেন্টরি 2 লাখ টাকা। তাহলে 2,50,000 কে 2 লাখ দ্বারা যদি ভাগ করি তাহলে মান হবে 1.2 টাইমস। কেন টাইমস? কারণ এখানে টার্নওভার আছে। ডি নাম্বার বলছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করার সূত্র তোমাদের পড়াইছিলাম নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে নিট ক্রেডিট সেলস কোনটা? এই যে আমাদের এখানে যে সেলস দিয়ে আছে 8 লাখ টাকা, এই 8 লক্ষ টাকা হচ্ছে আমাদের সেলস, এইটাই হচ্ছে নিট সেলস, এইটাই হচ্ছে নিট ক্রেডিট সেলস, এইটাই হচ্ছে আমাদের সেলস রেটে যা আছে সবকিছু হচ্ছে 8 লাখ টাকা। তাহলে আমরা নিট ক্রেডিট সেলস দিচ্ছি 8 লাখ টাকা, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এখন এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল আমরা দুইটা, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের প্রশ্নে দিয়ে আছে একটা। তার মানে এখন আর আমাদের সূত্র অ্যাপ্লাই করা দরকার নেই, যেটা আছে সেটাই এভারেজের। তাহলে এভারেজ অ্যাকাউন্ট হচ্ছে 50, তাহলে ভাগ করলে মান হয় 16। টার্নওভার যেহেতু আছে এর জন্য অ্যান্সারটা হয়ে গেছে টাইমস। সর্বশেষ হলো অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। তো অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভারের সূত্র আমরা জানি নিট ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। নিট ক্রেডিট পারচেজ, এই যে আমাদের প্রশ্নে যে পারচেজ দিয়ে আছে এইটাই হচ্ছে নিট ক্রেডিট পারচেজ, এটাই হচ্ছে নিট পারচেজ। পারচেজ রেটে যা থাকবে সবই এই 4,50,000। আর ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল, এন্ড অ্যাকাউন্টস পেয়েবল আমাদের প্রশ্নে দিয়ে আছে একটা 40,000 টাকা দিয়েছে, এটা তো ক্লোজিং, ওপেনিংটা দেয়া নাই, তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই, যেটা আছে সেটাই এভারেজের মান। তাহলে 4,50,000 কে 40,000 দ্বারা যদি ভাগ করি তাহলে মান হবে 11.25। টার্নওভার যেহেতু আছে এই জন্য অ্যান্সারটা হয়ে গেছে টাইমস। তাহলে এই হচ্ছে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে আমাদের 3 নম্বর প্রশ্নটা আমি নিজে করাবো, এটা করার দরকার নাই। 4 নাম্বারটা আমি করাবো, 5 নাম্বারটা করাবো, 6 আমি করাবো। তাহলে 3 থেকে 6 পর্যন্ত আমি করাবো। এরপরে যেগুলা আছে এগুলা হচ্ছে আপনাদের বাসায় কাজ থাকবে। 7 নাম্বার অঙ্ক থেকে শুরু করে এগুলা সবগুলো আমাদের যে সলিউশন পিডিএফ এ দেয়া আছে। 7 নাম্বার অঙ্ক থেকে শুরু করে এই যেগুলো অঙ্কগুলি আমরা আজকে করলাম, 7 নাম্বার থেকে শুরু করে 16 পর্যন্ত এই কয়েকটা অঙ্ক তোমরা হচ্ছে সলিউশন পিডিএফ দেখে দেখে দেখবা, যার যেটা সমস্যা হবে নেক্সট ক্লাসে আমাকে এটা প্রশ্ন করলে আমি প্রশ্ন সমাধান করে দিয়ে আমরা নতুন করে শুরু করব। তাহলে তোমাদের বাসার কাজ হচ্ছে এক্সারসাইজ 7 থেকে শুরু করে এক্সারসাইজ 16 পর্যন্ত, আর 3 নাম্বার থেকে শুরু করে 6 নাম্বার পর্যন্ত যে কয়টা অঙ্ক আছে এই অঙ্কগুলি আমি আমার নিজ দায়িত্বে করে দিব। 3 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলি টাচ করার কোনো দরকার নেই। তোমাদের কাজ হচ্ছে 7 নাম্বার থেকে শুরু করে 16 নাম্বার প্রশ্ন পর্যন্ত বাসায় থেকে করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করলে আমি প্রশ্নের সমাধান দেব। ক্লাস রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে।